আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তো একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদার হুট করে আসছি। আমার কাশি শুরু হয়ে গেছে, বুঝছেন? আমার হচ্ছে এয়ারপোর্টে এসি, তারপরে প্লেনের ভিতরে এসি, আবার এখানে এসে মনে করেন হুট করে রুমের ভিতরে এসি, বাহিরে গরম, রুমে আসলে এসি সারি। তো এসির বাতাসটা হুট করে গায়ে লাগছে, তো এর জন্য ঠান্ডা লেগে গেছে আর কাশি। আর আমার তো এমনি মনে করেন যে ঠান্ডা লাগলে 1 মাসের আগে ভালো হয় না। গতকাল রাতে হচ্ছে ওষুধ খাইছি, এই যে সিরাপ ছিল আমার রুমে, তো খাইছি, আজকে সকালেও খাইছি, কিন্তু কমতেছে না। কমে যাবে হয়তো। আর এই যে নর্মাল পানি খাইতেছি, ফ্রিজের পানি খাইতেছি না। এমনিতে আমার ঠান্ডা লাগলে আমি ফ্রিজের পানি খাই, কিন্তু কাশি এত বেশি যন্ত্রণা করতেছে এখান থেকে মনে করেন যে কাশি টান লাগতেছে কাশ দিলে, আর ব্যথা করতেছে গলাটা হালকা হালকা বসে গেছে। তো এজন্য ভয়ে ফ্রিজের পানি খাওয়া বাদ দিয়ে দিছি, নর্মাল পানি খাচ্ছি। তো আমি এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম শেষ করে রুমে এসে নাস্তা করছি। নাস্তা করে একটু রেস্ট নিলাম 1.5 ঘন্টা। এখন আমি রুমে হচ্ছে চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। 9:30 বেজে গেছে। তো ভাবলাম যে বসে থেকে লাভ নাই, যে রান্নাঘরে রান্নাগুলা করে আসি। তো আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে সালোনা রান্না করব। ম্যাডামই বলে দিছি, জিজ্ঞাসা করছিলাম যে সকালে কি খাবে, তো বলছে যে সালোনা খাবে। তো মুরগি হচ্ছে বের করে রেখে আসছি, চাল ভিজায় রেখে আসছি, এখন গিয়া রান্না বসাই দিব। আর 1 মাস ছিলাম না, তো রান্নাঘরে মনে করেন যে অনেক ময়লা পড়ে আছে, জায়গায় জায়গায় এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম রান্নার পাশাপাশি টুকটাক ওগুলো একটু গুছায় নিব। টুকটাক একদিন একদিন করে করলে, একটু একটু করে করলে শেষ হয়ে যাবে। আর একদিনে যদি সব কাজ করতে যায় ওটা আমার বেশি প্রেশার পড়ে যাবে, এর জন্য আমি একটু একটু করে কাজ করে আর কি শেষ করতেছি। তো শুরু হয়ে গেল ওমানের জীবন। মানুষ কেমন দেখছেন? মানুষ হচ্ছে পাখির মতো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, গত সপ্তাহে বৃহস্পতিবার আমি কোথায় ছিলাম, আর আজকে এই সপ্তাহে বৃহস্পতিবার আমি কোথায় আছি আসলে মানে কি বলবো থাক। তো এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি হুট করে, ভালো লাগতেছে না, কেমন জানি ভালো মনে হইতেছে যে ওইখানে কাজ করতেছি আর ফিল করতেছি যে এই সময়টা বাসায় বসে থাকতাম, এটা করতাম, ওইটা ফিল করতেছি। এর মধ্যে আবার একজনে কমেন্ট করছে যে কি বলে, আমি হচ্ছি সরল সোজার ভান ধরে থাকি। আমি কোনো দিনও ভিডিওতে এসে 1 ফোঁটা চোখের পানিও ফালাই দেই, মেকআপ নষ্ট হয়ে যাবে দেখে। আচ্ছা আপনারাই বলেন, আমি কি ভিডিওতে মেকআপ করে আসি? এই দেখেন তো, কোথায় মেকআপ আমার, কোথায় মেকআপ? আমি কি ভিডিওতে মেকআপ করে আসছি যে আমি এখানে এসে কান্না করি না আমার মেকআপ নষ্ট হয়ে যাবে বলে? আর আমি এখানে কান্না করব কেন বলেন? এখন কি অন্য সব মানুষের মতো আমার কি মনে করেন চোখের পানি নাকের পানি এক করে এখানে এসে কান্নাকাটি করে তারপরে হচ্ছে ভিডিও থাম্বনেল দিতে হবে যে চিৎকার করে কান্না করলাম দরজা বন্ধ করে? ভেতরে যত কষ্টই থাকুক না কেন, ভেতরের কষ্ট ভেতরেই থাকুক, এগুলো পাবলিক প্লেসে এসে বইলা কান্নাকাটি করে কোনো লাভ নাই। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, ঠিক আছে? তো মানুষের কাছে এগুলা কান্নাকাটি করে সিম্পাতি নেওয়ার কোনো দরকার নাই। কি ধরনের কমেন্ট করে, আমি ভিডিওতে এসে কান্না করি না কেন? এটা একটা কথা হইলো যে আমি ভিডিওতে এসে 1 ফোঁটা চোখের পানিও ফালাই না কেন? ফালাবো কেন? আমার চোখের পানি এত সস্তা হয়ে গেছে যে আমি ভিডিওতে এসে চোখের পানি ফালাইতে হবে? আমার কান্না করার জায়গা আছে। আমার যদি কান্না করতে ইচ্ছে করে আমি জায়নামাজ বিছায় আল্লাহর কাছে কান্না করবো যে আল্লাহ, আমি যে জিনিস হারাইছি হয়তো আমার ভাগ্যে ছিল না, আমি পাই নাই, আল্লাহ আমার জন্য ভালো কিছুই হয়তো বা রাখবে। তো আমি এই পাবলিক প্লেসে এসে কান্না করবো কেন? এই ধরনের কথাবার্তা কেমন?
আপনারাই বলেন। এখন উল্টাপাল্টা কমেন্টে কোনো রিপ্লাই করি না আমি, যারা আমাকে উল্টাপাল্টা কমেন্ট করে ওই কমেন্ট অটোই ডিলিট হয়ে যায়। কারণ আমি ওই সিস্টেম করে রাখছি, যারা আমাকে উল্টাপাল্টা কমেন্ট করবে ওই কমেন্ট অটো ডিলিট হয়ে যাবে, ওই কমেন্ট আমি পর্যন্ত পৌঁছাবে না, অটোমেটিকলি ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে। ওই অপশন আমি সিলেক্ট করে রাখছি, ঠিক আছে? তো আমাকে আমার যে নিয়মিত যে আপুরা আছেন, আন্টিরা আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো এনারা আমাকে বারবার বলছে যে তুমি কারো কথায় কোনো কান দিবা না, তোমার মতো তুমি যেটা করতেছো সেটা করো। তো আমি এই জন্য আমি অটো সিলেক্ট করে রাখছি কমেন্ট, যারা আমাকে নেগেটিভ কমেন্ট করবে ওগুলা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, আমার চোখ পর্যন্ত আসবে না, ঠিক আছে? কিন্তু এই কমেন্টটা হয়তো অনেকদিন আগের ছিল, আমি কয়েকদিন ধরে তো রিপ্লাই কাউরে দেই নাই। তো আজকে রিপ্লাই দিতে গিয়ে কমেন্টটা চোখে পড়লো যে কি ধরনের কথা, আমি কান্না করি না কেন, আমি অনেক মানে সোজা সরলে ভান ধরে থাকি ভিডিওতে আইসা, তারপরে আমার জীবনে কত হয়তো বা কোনো কষ্ট থাকলো আমি এক ফোঁটা চোখের পানিও ফেলি না ভিডিওতে আইসা, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে দেখা। বুঝেন কি ধরনের কথা? আমার কমেন্ট পড়া মানে আমি হাসবো না কান্না করবো আমি নিজেও বুঝতেছি না কি ধরনের কথা। যদি শরীরটা অসুস্থ তো বেশি কিছু বললাম না। যাই হোক, আপুরা অনেক কথা বললাম, আন্টিরা খালামণিরা। তো আমি জায়গা রান্না করতে, আপনারা সাথেই থাকেন, হয়তো আজকে বেশি কথা বলতেও পারি না বলতে পারি। তো ভিডিওটা আপনারা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চোখগুলো দেখেন লাল হয়ে গেছে। তো যাই রান্না করতে আপনাদেরকে সাথে নিয়ে। তো দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসলাম এখানে। এই যে আমি মুরগি 2টা ভিজায় রেখে গেছিলাম, এই মুরগিগুলো ছোট ছোট 600 গ্রাম করে, এর জন্য 2টা মুরগি ভিজাইছিলাম আর 2টাই রান্না করব। তো ওদেরকে জিজ্ঞাসা করে নিছি যে মুরগিগুলো তো ছোট, তো কয়টা রান্না করব? তো বলতেছে যে 2টাই রান্না করতে। তো আমি সকালবেলা সব কাজকর্ম শেষ করে মুরগি ভিজায় রাখছি, তারপরে চাল ভিজায় রাখছি, গিয়ে রুমে গিয়ে তো নাস্তা টাস্তা করে তারপরে একটু রেস্ট নিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। শরীরটা অনেক খারাপ, আমি তেমন ভালোভাবে কথা বলতে পারতেছি না, অনেক খারাপ অনেক। তো এখানে যে কেচি দিয়ে কাটতেছি, আবার আমার ম্যাডামও রান্নাঘরে আসছিল, ওই বাচ্চার জন্য খাবার বানায়, এটা ওটা বানায়, তো অ্যাভোকাডো তারপরে আরও কি কি দিয়ে যেন খাবার বানায়। তো আজকে আবার দেখলাম বানাইলো ওই দই আর খেজুর দিয়ে ব্লেন্ডার করলো, ব্লেন্ডার করে তারপরে ওগুলা ফ্রিজে রেখে দিল। যখন ও ঘুমাইতেছে ফারাজ, আমি আমার ম্যাডামদের জন্য যে কেনাকাটা করে নিয়ে আসছি ওগুলো ওদেরকে দিছি কি না এটা অনেকে জানতে চাইছেন। তো হ্যাঁ, আমি দিয়ে দিছি, কেননা যেদিন আসছি তারপরের দিন সকাল থেকে তো আমি কাজ শুরু করছি। তো সকালবেলা কাজটা শেষ করে তারপরে আমি ওগুলা সব বের করে নিয়ে দিয়ে আসছি ওদের। তো আপনারা হয়তোবা বলতেছেন অনেকেই, একজন কমেন্ট করছে যে আপনি যে জামা কাপড়গুলো দিচ্ছেন ফয়সাল ওই টি শার্টগুলো তো পরে নাই। তো আমি যখন দিছিলাম জামা কাপড়গুলো তখন ফয়সালে গোসল করে ফেলছে, তারপরে দিছি, এর জন্য আর ম্যাডাম পরে নাই। তো পরের দিন ঠিকই ওরা সবাই জামা কাপড় পইরা হচ্ছে আমাকে আমার সামনে এসে দেখাইছে আমাকে। তো মাশাল্লাহ সবগুলাই সুন্দর লাগতেছে। আর পিচ্ছিটার এখনও পরায় নাই, কারণ পিচ্ছিটা তো বাসায় এমনি পাতলা পাতলা গেঞ্জি সেট পরে থাকে, আর আমি যেটা নিয়ে আসছি ওটা একটু কোটি সিস্টেম ভারী, তো ওইটা বাসার ভিতরে হয়তো পরাবে না, কোথাও গেলে হয়তো পরবে, এর জন্য ওরা এখনও পরায় নাই। তো জামা কাপড়গুলো পেয়ে ওদের অনুভূতি কি এটা অনেকে জানতে চাইছেন। হ্যাঁ, ওরা অনেক খুশি হয়েছে, তো সবাই মিলে এসে আমাকে জড়ায় ধরছে, তো অনেক খুশি হয়েছে ওরা। আর কি অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমি যখন আসছি ফয়সাল আমাকে দেখার পর অনুভূতি কি ছিল। গতকালকের ভিডিওতে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি, শেয়ার করছি, আপনারা হয়তো বা ফুল ভিডিওটা দেখেন নাই, এর জন্য হয়তো বা আপনারা শুনতে পান নাই, ওখানে ওই ভিডিওতে আমি শেয়ার করছিলাম। তারপর আমি আবারও বলতেছি, ফয়সালে আমাকে দেখে প্রথমে মানে মাথা নিচু করে হাসতেছিল, হুট করে আমাকে দেখছে না, ভাবছে যে কিরে ও এতদিন পর থেকে আসলো, ও মনে মনে হয়তো এটাই ভাবতেছিল, ও তো আর বলতে পারে না।
তারপরে আমার সাথে হচ্ছে হাতের সাথে হাত মিলায় সালাম দিল, দেওয়ার পরে ও চলে গেছে ভিতরে দৌড়াইয়া। হ্যাঁ, তো পরের দিন সকালবেলা আমি যখন উঠে কাজ কাম শুরু করছি, তখন ও আমার সাথে সেই আগের মতো আমার পিছনে পিছনে ঘুরতেছে। আমি যেখানে যেখানে কাজ করতেছি সেখানে সেখানে ঘুরতেছে। আবার রান্না বান্না করার সময়ও ওই আমার সাথে ওইভাবে বসে ছিল। মানে ওর মনে পড়ে গেছে আমাকে। ঠিক আছে, তো ও আগে যেগুলো করতো 1 মাস আগে এখন ওগুলাই করতেছে। আর ছোট বাচ্চাটা ও হুট করে আমাকে দেখে, আমি কোলে নিয়েছিলাম, পরে একটুখানি ছিল, তারপরে কান্না করে দিছিল। তো এখন এত সুন্দর করে হাসে, মাশাআল্লাহ। আমাকে দেখলে এখন মনে কর মুখ বইরা হাসে, এত সুন্দর কইরা। আর মাশাআল্লাহ ও তো অনেক মানে 6 মাস মনে হয় চলতেছে, বড়ই হয়েছে মাশাআল্লাহ। ওই চেয়ারে কুর্সি ইসে বসে রাখে, ওই যে বাচ্চাদের হাঁটা শেখায় না যে গাড়িগুলা, ওগুলাতে বসে রাখে, একা একাই পাও বাড়ায় বাড়ায় হাঁটে। আমি কাজ করি, সে আমার পিছনে পিছনে গিয়া দৌড়ায়, এরকম করে, ভালোই লাগে মাশাআল্লাহ। তো এখানে আমি এই যে মুরগির মাংস আগে সিদ্ধ করে নিয়েছি, সালোনা রান্না করব। তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। আমি যে সালোনা রান্না করি এটা অনেক পছন্দ করে ওরা। তো আমার খাওয়া দাওয়া শেষে আমার ম্যাডামের মেঝো মেয়ে এসে আমার বলতেছে কি যে সালুনা অনেক মজা হয়েছে। বলতেছে তোর হাতের এই সালুনা রান্না আমরা এই 1 মাস অনেক মিস করছি। তো আমরা রেস্টুরেন্ট থেকে সালুনা কিনাই না খাইছিলাম, তো তোর মতো মজা হয় নাই, রেস্টুরেন্টের গুলা মজা না, খাইতে পারিনি আমরা, পরে ফালাই দিছি। পরে আমি আবার শুনে হাসতেছি। তো এই ওরা আসলে 1 মাস খাবার কিনা খাইছে, আবার কাপড় চোপড় আয়রন করছে বাইরের থেকে। মনে করেন ওদের এই 1 মাসে আমাকে যে স্যালারি দেয় তার থেকে 2 ডাবল টাকা ওদের খরচ হয়ে গেছে। কেননা বাহির থেকে যদি এই 5 জন মানুষের খাবার প্রতিদিন কিনা নিয়ে আসে 3 বেলা, তাহলে কত টাকা যায় আপনারা হিসেব ভাবেন। তারপরে আবার কাপড় চোপড় এগুলো আয়রন করতে এক একজনে কি কম কাপড় চোপড় পরে, আপনারা তো আগের ব্লগগুলো আমার দেখছিনি, ওরা তো অনেক কাপড় চোপড় নষ্ট করে। তো এগুলা বাইরে থেকে আয়রন করে আনলে কত টাকা খরচ গেছে 1 মাস, এটা আপনারা করেন। তারপরে আবার আমার রুম যে ওরা গুছায় রাখছে, পরিষ্কার করে রাখছে, এটা দেখে অনেকে বলছেন যে এবার বুঝলাম ওরাও কাজ করতে পারে। হ্যাঁ, ওরাও কাজ করতে পারে, কিন্তু মানে আমাদের মতো পারে না আর কি। ওরা তো ছোটোবেলার থেকে কাজ করে অভ্যস্ত না আমাদের মতো। আমরা তো অনেক হচ্ছে পরিশ্রমী, আমাদের দেশের মানুষ অনেক পরিশ্রমী হয়, কিন্তু ওরা তো এরকম না। ওরা হচ্ছে আরামায়েশে বড় হয়েছে এই দেশে, যদি গরিবের ঘরেও জন্ম নেয় তারপর ওরা হচ্ছে আরামায়েশে বড় হয়। ওরা জীবনে ভারী একটা জিনিসও কখনো হাত দিয়ে উঁচা করে দেখে না। মানে শরীরে প্রেশার লাগবে এরকম কোনো জিনিসই ওরা হচ্ছে করে না শরীরে প্রেশার দিয়া। আর আমরা তো শরীরে প্রেশার দিয়ে কত কাজ করি না, ওরা এগুলা করে না। তো এই জন্য ওরা মনে করেন কষ্টে কাজকর্ম করতে পারে না, বুঝছেন। তো এইখানে আমি হচ্ছে এই যে ফল বের করছি বিকেলের জন্য, আম, আঙ্গুর, ফল, তারপরে তরমুজ, এগুলা কাটবো। তো কাটার পরে রেখে দিব ফ্রিজে। আর চুলাটাও পরিষ্কার করতে হবে, চুলার মধ্যে অ্যালুমিনিয়াম বিছাই রেখে গেছি। ওই ভিডিওটা আমি রিলস ভিডিওতে শেয়ার করছি, আপনারা হয়তো অনেকে দেখছেন। আমি হয়তো আজকে কয়দিন, 3-4 দিন তো হয়েছে আমি ওমান আসছি। তো আসার পর থেকে না অত বেশি হচ্ছে গরম পড়ে নাই। মানে যেদিন আসছি না তার পরের দিন একটু মোটামুটি গরম পড়ছিল, কিন্তু আজকে 2 দিন যাবৎ বাহিরে আকাশ মেঘলা মেঘলা থাকে কিন্তু বৃষ্টি নামে না। আর হচ্ছে অত বেশি রোদ ওঠে না, মানে থম ধরে আছে এরকম অবস্থা, কিন্তু বৃষ্টি নামে না। তো সকালবেলা তো আমরা হচ্ছে আজকের শুক্রবার সকালে সমুদ্রের পাড়ে বেড়াতে গেছিলাম। তো ওইখান থেকে আমার শরীরটা ভালো না, তো এর জন্য আমি বেশি ভিডিও করি না, আমি একটু একটু মানে ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব দেখে। আমার মোবাইলে হাত দিয়ে ধরতে ইচ্ছা করে না, কিন্তু এখন আমি কষ্ট করেই করতেছি, কেননা একদিন যদি ভিডিও আপলোড না করি তাহলে ওই চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়, বুঝছেন। তো এই জন্য আমি ভিডিও করতেছি, নাহলে আমার যে শরীরে এখন যে অবস্থা, আমার এগুলা তো করা তো মনে করেন থেকে বিরত থাকা উচিত। কিন্তু
করতে হচ্ছে, কেননা আমি নিয়মিত ভিডিও আপলোড করি। একদিন ভিডিও আপলোড না করলে আমার চ্যানেলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, যেহেতু আমার খুব শখের একটা চ্যানেল। এই জন্য আমি কষ্ট করে ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি। আর আসার পর থেকে একদিনও বিকালে রান্না বান্না করিনি। আমার ম্যাডাম এই 2 দিনই খাবার বাহির থেকে কিনে নিয়ে আসছে, রাতের খাবার শুধু দুপুরে রান্না করছি। আর আজকে সকালে নাস্তা বানানোর কথা ছিল, পরে আর নাস্তা বানানো হয় নাই, কেননা ওই যে সমুদ্রের পাড়ে ম্যাডাম নিয়ে যাবে, হয়তো কাল সকালে আবার নাস্তা বানাইতে হবে। তো এখানে আমি 2টা আম নিছি। আমগুলা কি আম জানি না, মিষ্টিও না আবার টকও না, কেমন জানি পাঞ্চা পাঞ্চা লাগে। আমাদের দেশের আম কত মজা। পরে ওরা আমাকে জিজ্ঞেস করতেছে যে আমাদের দেশে অনেক বৃষ্টি, মানে বৃষ্টি নাকি। আমি বলছি হ্যাঁ। তারপরে সমুদ্রের পাড়ে গেছি না, ওখানে গিয়ে আমাকে ম্যাডামের মেজো মেয়ে জিজ্ঞেস করতেছে যে আমাদের দেশে কেমন সমুদ্র আছে। পরে আমি বললাম হ্যাঁ, আমাদের দেশে সমুদ্র, এরকম সমুদ্র আছে, কিন্তু তোদেরটা যেমন তোদের বাড়ির কাছে আছে, আমাদেরটা আবার এত কাছে না। আমাদেরটা সমুদ্রের পাড়ে গেলে কক্সবাজার যেতে হবে, আমাদের বাসার থেকে 4-5 ঘন্টা লাগবে যাইতে। আহ, কিন্তু ও আমাকে জিজ্ঞেস করতেছে যে তুই যাস নাই ওইখানে। আমি বলছি না, আমি যাই নাই। কেন? কারণ বাংলাদেশে তো প্রচুর বৃষ্টি হইতেছে, এই বৃষ্টিতে সমুদ্রের পাড়ে যে ওদিক দিয়ে যে মানে বাড়ি ঘরগুলো আছে, চিটাগং, সিলেট, ওই সব জায়গা মানে বাড়ি ঘর ডুবে গেছে, মানে 3 তলা পর্যন্ত ডুবে গেছে। এই কথা শুনে তো ওরা তো মানে ভয় পেয়ে গেছে যে, তাই পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে এই মানুষগুলো তাহলে কই থাকে এখন। পরে আমি বললাম এরা আশ্রয় কেন্দ্রে আছে, মানুষের সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে, যতদিন পানি না শুকায় ততদিন তারা ওখানেই থাকবে। তো এগুলো আর কি বললাম। মানে ওই মেজোটা আবার বেশি আন্তরিক, ও আর কি খুঁচায় খুঁচায় অনেক কিছু জানতে চায় বাংলাদেশ সম্পর্কে। ও গুগলে সার্চ দিয়েও মনে করেন বাংলাদেশের সম্পর্কে অনেক কিছু দেখে, আবার আইসা এসে আমাকে বলে। হ্যাঁ, তো বাংলাদেশে আমরা যে ওদেরকে এই দেশের টাকাকে যে রিয়াল বলি না, রিয়াল, তো ওরা ওরা ফুলুস বলে না টাকাকে। তো আমাদের দেশে আমরা টাকাকে কি বলি, এটা ও গুগলে সার্চ দিয়ে দেখে, দেখে দেখে আবার আমাকে বলে যে এটা এটা নাম বলি। হ্যাঁ, তো ও অনেক আগ্রহী, মানে অনেক কিছু সম্পর্কে জানার জন্য। তো আমাকে বলতেছে যে আমি বড় হইলে বাংলাদেশে যাব বৃষ্টি দেখার জন্য, বাংলাদেশ ভিজিট করতে যাব। আমি বলছি যাইস। তো আমার গল্প করতে করতে তো আমার রান্না হচ্ছে হয়ে যাচ্ছে এদিকে। আমার সবজি কষানো শেষ, মুরগির মাংসগুলাও আমি আগে বুকের পিসগুলো আগে দিয়ে দিছি, কারণ এগুলো একটু সিদ্ধ, উম, একদম বেশি সিদ্ধ যাতে তাড়াতাড়ি হয়, নরম হয়, কারণ ওরা তো আবার একদম নরম মাংস খাইতে পছন্দ করে। তো আমি মাংসটা তেলে ভাইজা নিছিলাম। এভাবে আমি অনেক সময় দেখা যাচ্ছে আমি সালনা রান্না করলে সবজি মাংস একসাথে কষাই দিই, কিন্তু আজকে মাংসটা আলাদা সিদ্ধ করে তেলে ভাইজা নিয়েছি। এইভাবে আবার আমার কফিলে উনি আবার এইভাবে পছন্দ করে, এর জন্য এইভাবে রান্না করলাম। তো তারপরে তো আমার রান্না বান্না শেষের দিকে। এখন আমি এই যে হটপটে বেড়ে রাখবো খাবার, যাতে করে গরম থাকে। আর বাসার সেফটির জন্য রান্নাঘরের ভিতরে যে স্টোর রুম ছিল, ওইটাতে আগে তালা সিস্টেম ছিল না, এখন দেখি ওইটাতে তালা সিস্টেম বানাইছে, চাবি আছে, ওগুলা সব তালা, ওইখানে খাবার টাবার রেখে তালা দিয়ে রাখে। মানে আমি ছিলাম না তো, অনেক কিছুই পরিবর্তন করছে, আরও অনেক কিছু নাকি পরিবর্তন করবে। ওগুলো আমি আপনাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করবো না যে আরও কী কী করবে, কারণ ম্যাডামের ফ্যামিলিটা তো আস্তে আস্তে বড় হচ্ছে না, বাচ্চা আরেকটা হইলো, এখন বড় হচ্ছে, তো ফয়সালেরও আলাদা একটা রুম লাগে। তো এনারা ডিসিশন নিতেছে আর কি কি করবে, আমি আপনাদের সাথে শেয়ার করব না, ঠিক আছে? যদিও আমি বিষয়টা শুনলাম ম্যাডামের মেয়েদের থেকে, তো আপনাদের সাথে শেয়ার করব না। মানে বাসার সব কিছু আবার আমার রুম এগুলো অন্যরকম করবে, তো শেয়ার করব না আমি আপনার সাথে। তো আমার এই তো রান্না বান্না হয়ে গেল, এখন টুকটাক আরও কাজ আছে, এগুলো করলে আবার আরেকটা রুম বাকি আছে, ওই রুমটাও গুছাইতে হবে, কারণ আমার কফিল ওই রুমে ঘুমায়া ছিল, উনি তো ঘুম থেকে ওঠে না সকালে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।